ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করছি দ্রব্য সম্পর্কে বার্কলের মত। একটু দেখে নাও তোমরা। অভিজ্ঞতাবাদী দার্শনিক বার্কলে, একটু বইটি দেখি আমরা। আইরিশ দার্শনিক জর্জ বার্কলে তার পূর্বসূরি লকের দ্রব্য সম্পর্কিত বক্তব্যের অসঙ্গতি দেখিয়ে বলেন, যে জড়দ্রব্য যদি অজ্ঞাত ও অজ্ঞেয় হয় তাহলে জড়দ্রব্য আছে, এই কথা বলার কোনো অর্থ হয় না। এর আগের ভিডিওতে আমরা লকের মতবাদ দেখিয়েছি দ্রব্য সম্পর্কে। বার্কলে বলেন, অভিজ্ঞতার মাধ্যমে কোনো জড়বস্তুকে জানতে গেলে আমরা সেই জড়বস্তুটির কতগুলি গুণকেই জানতে পারি, অর্থাৎ জড়বস্তুকে জানতে পারি না। প্রকৃতপক্ষে জড়দ্রব্য হলো কতগুলি গুণ বা সংবেদনের সমষ্টি। গুণ অতিরিক্তভাবে কোনো কিছু, অর্থাৎ গুণের আধার হিসেবে জড়দ্রব্যের প্রত্যক্ষ অনুভব হয় না। তাই জড়দ্রব্য বলে কিছু নেই বার্কলের মতে। জড়দ্রব্য বলতে কেবল গুণ সমষ্টি বা গুণ গুচ্ছকে বোঝায়। এরপর দেখো, এ প্রসঙ্গে বার্কলে কয়েকটি যুক্তির অবতারণা করেছেন। কি কি যুক্তি দিয়েছেন আমরা দেখি। যে বার্কলের মতে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, অর্থাৎ যা প্রত্যক্ষের বিষয় কেবল তারই অস্তিত্ব আছে। যেহেতু মন এবং মনের ধারণাই প্রত্যক্ষের বিষয় হতে পারে, সেহেতু মন ও মনের ধারণাই একমাত্র অস্তিত্বশীল। জড়দ্রব্য প্রত্যক্ষ সীমার বাইরে, তাই জড়দ্রব্যের কোনো অস্তিত্ব নেই। এছাড়া দেখো 2 নম্বর, জন লক মুখ্য গুণের আধার হিসেবে জড়দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন, কিন্তু বার্কলে বলেন যে আমরা মুখ্য গুণগুলির ধারণাকেই সরাসরি প্রত্যক্ষ করতে পারি, কিন্তু এই ধারণার আধার হিসেবে কোনো কিছুকে প্রত্যক্ষ করা যায় না। সুতরাং মুখ্য গুণগুলির আধার রূপে তথাকথিত জড়দ্রব্য আমাদের প্রত্যক্ষ বহির্ভূত, প্রত্যক্ষ করা যায় না। কাজেই জড়দ্রব্য বলে কিছু নেই। আর আমরা জানি যে লক মুখ্য গুণ এবং গৌণ গুণ, অর্থাৎ প্রাইমারি কোয়ালিটিস এবং সেকেন্ডারি কোয়ালিটিসের মধ্যে যে পার্থক্য করেছিলেন, বার্কলে সেই পার্থক্য অস্বীকার করেন, স্বীকার করেন না। তো কি বলেন তিনি, যে উভয় প্রকার গুণের স্বরূপ একই, যেহেতু গৌণ গুণগুলি মনোগত, সেহেতু মুখ্য গুণগুলিও মনোগত। অর্থাৎ গৌণ গুণগুলির মতো মুখ্য গুণগুলিও জ্ঞাতার মন, ইন্দ্রিয়ের অবস্থা, দূরত্ব ইত্যাদির উপর নির্ভরশীল। এই দুটি গুণই প্রত্যক্ষ নির্ভর এবং মনোগত হয়েছে। আর 4 নম্বর দেখো, লকের মতে দ্রব্য হলো এমন তত্ত্ব যা আমি জানি না। দ্রব্য হলো গুণের অজ্ঞাত আধার। বার্কলে এ প্রসঙ্গে কি বলছেন, যে যার প্রকৃতি জানা যায় না তা আছে, এ কথা বলার কোনো অর্থ হয় না। বার্কলে বলেন, ইন্দ্রিয় অনুভবে আমরা যখন কোনো বস্তুকে জানি তখন তার গুণগুলোকেই জানতে পারি। ঠিক আছে, এই গুণগুলিকে বাদ দিলে আলাদা করে জড়দ্রব্য বলে কিছু থাকে না। যেমন চিনির ক্ষেত্রে শ্বেতাত্ব, মিষ্টত্ব, কাঠিন্য, এই 3টি গুণ বাদ দিলে চিনির কোনো অস্তিত্ব থাকে না। বার্কলে বলেন, বস্তু ও বস্তুর ধারণা ভিন্ন নয়, একই। যেমন নীল বর্ণ এবং নীল বর্ণের ধারণা পৃথক নয়, কাজেই বস্তু হলো ব্যক্তি মনের ধারণা। 6 নম্বর পয়েন্ট দেখো, কোনো অমূর্ত সামান্য ধারণা হতে পারে না। জড়দ্রব্য বলে কোনো সাধারণ বস্তু নেই, এটা একটা নাম মাত্র। বুঝতে পেরেছি? নামবাদ, নমিনালিজম বার্কলের মতবাদ। অর্থাৎ জড়দ্রব্যের ধারণার বিরুদ্ধে বার্কলের অপর একটি আপত্তি হলো যে গুণের আধার রূপে জড়দ্রব্য অস্তিত্ব স্বীকার করার অর্থ হলো বিমূর্ত ধারণা রূপে জড়দ্রব্যকে স্বীকার করা। বার্কলের মতে ধারণা মাত্রই কোনো বিশেষ বস্তুর ধারণা, অর্থাৎ সামান্য ধারণা নয়। জড়দ্রব্য বলে কোনো সাধারণ বা সামান্য বস্তু নেই, এটা একটা নাম। বার্কলে কি সিদ্ধান্ত করেছেন, যে দ্রব্য সমান গুণ সমষ্টি, দ্রব্য সমান গুণ সমষ্টি, আর গুণ সমষ্টি সমান হচ্ছে সংবেদন সমষ্টি, এবং সংবেদন সমষ্টি সমান ধারণার সমষ্টি। সুতরাং দ্রব্য বা বস্তু হলো ধারণার সমষ্টি। এছাড়া বার্কলে একটা বিখ্যাত মতবাদ, সেটা হচ্ছে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, খুবই ইম্পর্টেন্ট। এসে ইস্ট পারসিপি,
অর্থাৎ টু বি ইজ টু বি পারসিভড। দেখে নাও, কোনো কিছুর প্রত্যক্ষ অস্তিত্ব হচ্ছে প্রত্যক্ষ নির্ভর, অর্থাৎ অস্তিত্ব তখনই থাকবে কোনো বস্তু যখন সেটা প্রত্যক্ষ করা হবে, প্রত্যক্ষ না করলে সেটা নেই। বাগলে জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করলেও চেতন দ্রব্য অর্থাৎ আত্মা বা মনের অস্তিত্ব স্বীকার করেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মন বা আত্মার অস্তিত্ব কিন্তু বাগলে স্বীকার করছেন, এই যে আত্মার অস্তিত্ব তিনি স্বীকার করছেন। এই ধারণা মন নিরপেক্ষভাবে থাকতে পারে না। কি ধারণা? যে বাগলে জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করলেও চেতন দ্রব্য অর্থাৎ আত্মা বা মনের অস্তিত্ব স্বীকার করেছেন। বাগলের মতে আমরা গুণের পার্থক্য করতে পারি, আর গুণগুলি সংবেদনের মাধ্যমে ধারণা আকারে আমাদের মনে চলে আসে। সব ধরনের গুণকে বা অনুভূত ধর্মকে বাগলে ধারণা বলেছেন। এই ধারণা মন নিরপেক্ষভাবে থাকতে পারে না, তাই মনের বা আত্মার অস্তিত্ব স্বীকার করছেন। এই আত্মা হচ্ছে দুপ্রকার, জীবাত্মা এবং পরমাত্মা বা ঈশ্বর। একজন অভিজ্ঞতাবাদী হয়েও কিন্তু ঈশ্বরের অস্তিত্ব তিনি স্বীকার করছেন। তাহলে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর মতবাদটা কি হলো? যে কোনো বস্তুর অস্তিত্ব নির্ভর করে তখনই যখন সেটা প্রত্যক্ষিত হয়, অর্থাৎ প্রত্যক্ষ করা হয়। তাহলে যখন আমরা প্রত্যক্ষ করি না মানুষ, তখন ঈশ্বর প্রত্যক্ষ করেন, বাকলে বলছেন। এইভাবে তিনি ঈশ্বরের অবতারণা করেছেন। আর এই মতবাদকে অহং সর্বস্ববাদ বলা হয় কেন? না, বাকলে দর্শনে মন এবং মনের ধারণা ছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্ব স্বীকৃত হয়নি। আর যে মতবাদে কেবলমাত্র আমি এবং আমার মনের ধারণাকে স্বীকার করা হয় তাকে অহং সর্বস্ববাদ বলে, সলিপসিজম। এরপর দেখো সমালোচনা, যে এটা হচ্ছে একটা স্ববিরোধী মতবাদ, অর্থাৎ ইন্দ্রিয় অভিজ্ঞতাকে জ্ঞান লাভের একমাত্র উৎস বললে জড়দ্রব্যের অস্তিত্বকে যেমন অস্বীকার করতে হয়, দেখা যাচ্ছে, তেমনি মন বা আত্মা বা ঈশ্বরের অস্তিত্বকেও অস্বীকার করতে হয়। কিন্তু বাকলে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেছেন, আত্মা বা মনের অস্তিত্ব স্বীকার করেছেন। এই মতবাদ পদার্থবিজ্ঞানের পরিপন্থী। দ্রব্য ছাড়া গুণের ব্যাখ্যা অসম্ভব। ঠিক আছে, এগুলো হচ্ছে সমালোচনার পয়েন্ট। তোমরা একটু বাড়িতে বই একটু দেখে নিও, আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর বাগলের যে মত, সেটাও কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নয়, সেটাও সমর্থনযোগ্য নয়। যে বাকলের অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই তত্ত্বটি স্বীকার করা যায় না, কারণ বস্তুর জ্ঞান প্রত্যক্ষের উপর নির্ভরশীল হলেও বস্তুর অস্তিত্ব কখনোই প্রত্যক্ষের উপর বা অনুভবের উপর নির্ভর করে না। ঠিক আছে, কান্টও সমালোচনা করেছেন, এটা একটু দেখে নিও তোমরা আস্তে আস্তে। এটুকু থাক আজকে। ভালো থেকো সবাই, তোমরা পরপর ভিডিওগুলো দেখতে থাকো। কোনো অসুবিধা হলে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে একটু জানিও। ঠিক আছে, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।